পরিমাণগত রসায়নের আরেকটি প্রশ্ন আমরা সমাধান করব। দিনাজপুর বোর্ড 2022 সালে প্রশ্ন এসেছিল। তো দেখো, এখানে তিনটা ভিন্ন ভিন্ন পাত্র আছে। তো একটা পাত্রে এল নং দ্রবণে আছে, দেখো 2 গ্রাম ফেরাস সালফিউরিক অ্যাসিড এবং 20 ml। আবার দাও আছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 0.3 m 15 ml। আরেকটা পাত্রে এন নম্বর যে পাত্রটা আছে সেই পাত্রে দেওয়া আছে, দেখো পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা আমাদের দেওয়া আছে। তো বলতে আবার এখানে লেখা আছে এর দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে এন দ্রবণ প্রয়োজন। তার মানে এই যে 20 ml যে দ্রবণটা আছে, এই দ্রবণটাকে যদি সম্পূর্ণরূপে আমি জারিত করতে যাই, তাহলে অর্থাৎ প্রশমন যদি করতে যাই জারিত করে, তাহলে আমাদের 15 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার হয়। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এল দ্রবণ ও এন দ্রবণকে বিক্রিয়া সমতাকৃত করে সমীকরণটা লিখতে হবে। অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতি এল আর এন সমতা করতে হবে। তার মানে এই দুটা কাজ আমাদের এখানে করতে হবে। তো আমরা এই দুটা কাজ করবো। এখানে দেখো, তো আমরা আগে প্রথম অবস্থায় বিক্রিয়াটা করে নিব। তো এখানে আছে কি সালফিউরিক অ্যাসিড আর ফেরাস আছে, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আছে, তাহলে K2 Cr2O7 প্লাস, এবং এটা অম্লীয় মাধ্যম, তাহলে সালফিউরিক অ্যাসিড দিয়ে দেবো H2SO4 প্লাস, যখন এখানে আছে কি ফেরাস মানে কি ফেরাস সালফেট। তো সেম আমরা আগের মতো এখানে আমরা বিক্রিয়াটা করব না, এবং আমরা লিখবো যে প্রয়োজনীয় দর্শক আয়ন বাদ দিয়ে, অর্থাৎ দর্শক আয়ন বাদ দিয়ে এটা আমরা লিখবো না, দর্শক আয়ন বাদ দিয়ে এটা আমরা লিখতেছি না। এখন আমরা যে কাজটা করব হচ্ছে বিজারণ অধ্যবিক্রিয়া এবং জারণ অধ্যবিক্রিয়া, এটা আমরা করে নিব। তাহলে এখানে জারককে আর বিজারককে আমাদের দেখতে হবে। এখানে হচ্ছে বিজারক হচ্ছে ফেরাস সালফেট, আর হচ্ছে জারক হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে জারকে কি হয়, বিজারণ হয়, আর বিজারকে কি হয়, জারণ হয়ে যায়। তো আমরা জারণ অধ্যবিক্রিয়াটা আগে লিখে ফেলবো। জারণ অধ্যবিক্রিয়া, বিজারণ অধ্যবিক্রিয়া লিখবো বিজারণ অধ্যবিক্রিয়া। তো বিজারণ যে অধ্যবিক্রিয়াটা হবে, দেখো তাহলে আমাদের এখানকার পটাশিয়ামটা হচ্ছে দর্শক আয়ন, এটা আমরা বাদ দিয়ে দেবো। আর তাহলে আমরা লিখবো কি Cr2O7 2 মাইনাস, এ কি করে দেখো, এই 6টা ইলেকট্রন গ্রহণ করে, 6টা ইলেকট্রন গ্রহণ করবে, 6 ইলেকট্রন। তো আমরা 6টা ইলেকট্রন দিয়ে দিলাম, 6টা ইলেকট্রন গ্রহণ করে 2 Cr প্লাস আয়নে পরিণত হবে। দেখো আমাদের একটা কথা ছিল যে এরকম যে জারকে যত অণু অক্সিজেন তত অণু পানি, তাহলে জারকে কত অণু অক্সিজেন, 7 অণু অক্সিজেন, কত অণু 7 অণু। তাহলে আমরা এদিকে কি দিব, 7 অণু পানি দিয়ে দেবো, 7 অণু পানি, এটা আমরা দিয়ে দিলাম 7 অণু পানি। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে যত অণু অক্সিজেন তার ডাবল অণু H প্লাস। তাহলে কত অণু অক্সিজেন আছে দেখো তো এখানে, তাহলে 7, তাহলে আমাদের লিখতে হবে কি 7 দুগুণে 14, 14টা হচ্ছে কি আমাদের লিখতে হবে H প্লাস। তাহলে 14 অণু H প্লাস আমরা দিয়ে দেবো। তো এইখানে আমাদের এটা হলো কি 1 নং সমীকরণটা আমরা লিখে দিলাম। এবং দেখো যে এটা আমাদের বিজারণ অধ্যবিক্রিয়া, এখন লিখবো আমরা জারণ অধ্যবিক্রিয়া, লিখবো জারণ অধ্যবিক্রিয়া। তো জারণ অধ্যবিক্রিয়া কার হবে, জারণ হচ্ছে ফেরাসের, এখানে জারণ হবে। তো Fe2 প্লাস মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করবে, সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে স্বাভাবিক Fe3 প্লাসে পরিণত হলো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা যে বিক্রিয়াটা এখনো লিখিনি, তার জন্য আমরা পরে বিক্রিয়াটা যাচ্ছি। তো যাই হোক, আমরা এখন দর্শক আয়ন বাদ দিয়ে আমাদের এই দিকের অংশগুলো লিখবো। তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে H প্লাস, এখানকার আমাদের Fe2 প্লাস, Fe2 প্লাস, এখন আমরা 3 এর H পার্শ্বগুলো লিখবো 2Cr3 প্লাস 2Cr3 প্লাস প্লাস 7 অণু পানি প্লাস আমাদের কি Fe2 প্লাস, এই Fe3 প্লাস। আমাদের দর্শক আয়নগুলো বাদ দিয়ে আমাদের লেখা হয়ে গেল। তাহলে আমরা এই দিকের গুলো, আমরা এই দিকের অংশগুলো ইলেকট্রন বাদ দিয়ে সবগুলো আমরা লিখবো, আর ইলেকট্রনগুলো লিখবো না। তো এখন আমাদের কি লিখবো, যে আমাদের যেহেতু আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা, তাহলে আমাদের এখানে সমতা করতে হবে। তাহলে এর 6
একে গুণ করব আর এর এক দ্বারা 1 নম্বর সমীকরণ, তাহলে 1 গুণন আমরা লিখব কি 1 প্লাস আমরা লিখব কি যে 6, 2 নম্বর সমীকরণটাকে আমরা কত দ্বারা গুণ করব 2 গুণন 6 দ্বারা গুণ করে আমরা যোগ করব। তাহলে আমরা যদি এটাকে যদি আমরা এক দ্বারাই যদি গুণ করি তাহলে যা আছে তাই হবে। তাহলে আমাদের সি আর 207 2 মাইনাস প্লাস 14 ইজ প্লাস মাইনাস 6 ইলেকট্রন 2 Cr3 প্লাস প্লাস 7 অণু পানি। তাহলে এখন আমরা এটাকে কি করব 6 দ্বারা গুণ করব। তাহলে 6Fe2 প্লাস মাইনাস আমাদের প্লাস হবে হচ্ছে তারপরে এখানে মাইনাস 6 ইলেকট্রন, এই দিকে হচ্ছে কি আমাদের 6Fe3 প্লাস, তাহলে Fe3 প্লাস। তাহলে এখন আমাদের যদি কাজ করি দেখো আমাদের 6 দ্বারা গুণ হয়ে গেল, 1 নংকে 6 দ্বারা, 2 নংকে 1 এই 2 নংকে 6 দ্বারা আর 1 নংকে 1 দ্বারা আমরা গুণ করলাম। তাহলে এখানে কি কি আছে দেখো Cr 207 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6Fe2 প্লাস 3 এর পাশে কি আছে 2 Cr3 প্লাস 7 অণু পানি প্লাস 6 অণু Fe3 প্লাস। এখন আমাদের কি করতে হবে যে প্রয়োজনীয় দর্শক আয়নগুলোকে আমাদের সরবরাহ করতে হবে। প্রয়োজনীয় দর্শক আয়ন সহ করে পাই। তাহলে প্রয়োজনীয় যে দর্শক আয়নগুলো আমরা বাদ দিয়েছিলাম, দেখো তো পটাশিয়াম ডাইক্রোমেটের পটাশিয়ামটা ছিল না, আমরা বাদ দিয়েছিলাম, তাহলে এটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে K2 Cr2 ও 7 প্লাস। এখন দেখো এর আগের কথা ছিল যে আমাদের বিজারকে যদি হাইড্রোজেন থাকে সেক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটা পরে দিতে হবে। তো দেখো আমাদের বিজারকে কোনো হাইড্রোজেন নেই, সেক্ষেত্রে আমরা দিতে পারি। তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিডটা আমাদের এখানে আমরা এখন সরাসরি এবার আমরা পূর্ণ করে দেবো। তাহলে কয়টা হাইড্রোজেন হবে 14টা, তাহলে আমার আছে কয়টা 2টা, তাহলে এখন আরো কয়টা লাগবে এখানে 7টা, 7 দুগুণে 14 প্লাস আমার এই এফির জন্মটা কোথায় এখানে, তাহলে আমাদের লিখতে হবে কি 6FeSO4, তাহলে এখানে 2Cr3 প্লাস। তাহলে এখানে আমাদের এই যে ক্রোমিয়াম এটা হচ্ছে ধাতু, ধাতু কার সাথে বিক্রিয়া করবে সালফেটের সাথে বিক্রিয়া করবে। তাহলে এখানে আমাদের হচ্ছে কি CrSO4, তাহলে দেখো সালফেটের যোজনী কত 2, সালফেটের যোজনী কত 2 আর ক্রোমিয়ামের যোজনী আমাদের হচ্ছে কত 3 ব্যবহার হয়ে গেল, প্লাস 7 অণু পানি, তাহলে 7 অণু পানিটা আমাদের ঠিক থাকলো। এবং দেখো Fe 6 অণু কি আছে Fe3 প্লাস, তাহলে 6Fe এটাও কি ধাতু না, তাহলে ধাতু অবশ্যই কার সাথে বিক্রিয়া করবে ধাতু সালফেটের সাথেই বিক্রিয়া করে, তাহলে FeSO4, তাহলে এর মাথায় দেখো তো কত আছে 3 আছে না, এর মাথায় যেহেতু 3 আছে এটা একটু বলে দিই যে এর মাথায় কত 3, তাহলে সালফেটের ফেরাসের যোজনী এবার কত ব্যবহার হবে 3 ব্যবহার হবে, সালফেটের যোজনী কত 2, এবার এখানে আমাদের কত ব্যবহার হলো 2 ব্যবহার হলো। দেখো তো ফেরাসটা আমাদের কয়টা হওয়ার কথা 6টা হওয়ার কথা, আমাদের হইলো কয়টা 3টা, তাহলে আমাদের এখানে সামনে যদি আমরা 3 দেই তাহলে আমাদের 3 দুগুণে 6, তাহলে আমাদের এটা মিলে যায়। তাহলে এখন দেখো আমাদের একটা পর্যায়ে আমাদের বাদ চলে গেছে, তো পটাশিয়ামকে নিয়ে আমরা কোনো কাজ করিনি, তাহলে আমরা এখন লিখে দিলাম এই যে পটাশিয়াম K2SO4 হতভাগে এখানে বসে গেল। তো দেখো পটাশিয়াম হচ্ছে 2টা, তাহলে আমাদের হয়তো মিলে গেছে, দেখো 7 দুগুণে 14টা হাইড্রোজেন, আমাদের 14টা হাইড্রোজেন প্লাস হচ্ছে এইদিকে 6টা, তাহলে এইদিকেও প্লাস হচ্ছে কয়টা 6টা, ক্রোমিয়াম এখানেও 2টা, ক্রোমিয়াম এখানেও 2টা। তো দেখো এখন এই যে আমরা এই বিক্রিয়াটার এখানটা আমরা সম্পূর্ণ করিনি, তাহলে এখন আমরা এইটাকে যদি নিয়ে যে ওখানে বসাই দিই, তাহলে দেখো আমরা এটাকে আমরা প্রথমে লিখবো, ধাতুগুলোকে আমাদের প্রথমে লিখলে ভালো হয়, K2SO4 প্লাস আমরা লিখবো কি Cr2SO4 3 প্লাস 7 অণু পানি, 7 অণু পানি প্লাস 3 Fe2SO4 3। তো দেখো
এইটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমাধান আমাদের গয়ের হয়ে যাবে। তো তোমরা যদি এইভাবে করো তো তোমরা অবশ্যই এখান থেকে ফুল মার্কও পেয়ে যাবা। তো এইভাবে আমরা সহজ নিয়মে সমতাগুলো করব, অর্থাৎ সবগুলো সমতাই করব। আচ্ছা, আমাদের যতগুলো তোমাদের লোহা সম্পর্কিত যত অঙ্ক আছে সবই আমি তোমাদের সমাধান করে দেব। তো একটা আমাদের চলে গেল যে এখন যে ঘয়ের যে প্রশ্নটা দেখো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এল ও এন এটা চলে গেল। আমাদের ঘ নম্বর বলতে উদ্দীপকের এল দ্রবণে যোগকৃত, তাহলে এই উদ্দীপকের এল দ্রবণে যোগকৃত। এখন দেখো তিনটা পাত্র আছে, আসলে আমি লোহাটা কাকে নিয়ে বের করব? দেখো যে এটাকে বলা হয় ট্রাইটেশন, যে জানা দ্রবণের সাহায্যে জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াটা হচ্ছে কি ট্রাইটেশন। তাহলে এখানে আমাদের একটা ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে এইটা দ্বারাই এই কাজটা করতে হবে, এইটা দ্বারা কিন্তু নয়, কারণ এখানে কোনো ঘনমাত্রা দেওয়া নাই। তো আবার দেখো এল দ্রবণকে সম্পূর্ণরূপে করতে পারে, এই দ্রবণটাকে সম্পূর্ণরূপে জারিত করে কি এম জারিত করে, তাহলে এখানে এ জারিত করতে পারে, তার মানে এটা দিয়ে কাজ হবে। তো দেখো আমরা পরের প্রশ্নটা সমাধান করে ফেলি। ঘ নম্বর প্রশ্ন। তো ঘ নম্বর প্রশ্নটা আমরা আগে প্রথম অবস্থায় বিক্রিয়াটা করে নিব। তো বিক্রিয়াটা আমরা দিয়ে দিই, পটাশিয়াম KMnO4 প্লাস H2SO4 FeSO4। তো আমরা এখানে আমরা বিক্রিয়ার দরকার নেই, তো আমরা কি করব যে তুল্য সংখ্যাগুলোকে কনভার্ট করে দেবো। তো এর তুল্য সংখ্যা হচ্ছে 1 এখানে, আর এর তুল্য সংখ্যা হচ্ছে কত 5। তাহলে আমরা লিখব কি 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2 প্লাস। তার মানে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল ফেরাসকে কি করতে পারে পুরোপুরি সমতা করে জারিত করতে পারে। তো আমাদের এখানে কি লিখতে হবে SVL, আর আমরা এদিকে লিখতেছি কি W/M। ডাব্লিউটা কি গ্রামে ভর গুণন, আমরা লিখতেছিলাম কি SVL গুণন ই লিখতেছিলাম, তো আমরা লিখবো না কারণ আমরা জানি। তাহলে এস এর মানটা কত দেখো 0.35 গুণন, তাহলে 15। আমাদের দেখো এখানেও কিন্তু একটা মান আছে, এই মান দিয়ে কিন্তু কখনোই কাজ করব না, সবসময় আমাদের কোনটা দিয়ে কাজ করব জারকের কোন অংশ দ্বারা, জারকের অংশ দ্বারা। কোনটা? এই যে জারক, এর যে আয়তনটা থাকবে, এর যে আয়তন থাকবে সেই আয়তন দিয়েই সবসময় কাজ করব, কখনোই এই আয়তন দিয়ে আমরা কাজ করব না। সবসময় আমাদের কাজ করতে হবে কি এইটা দ্বারা। এখানে কত থাকে আমাদের বলে দিয়েছি যে দ্রবণকে সম্পূর্ণরূপে জারি করতে কত লাগে, এটা সম্পূর্ণই লাগে, তার মানে 15 ml দ্বারা এটা কি হয়ে যায় সম্পূর্ণরূপে জারিত হয়ে যায়। তাহলে আমাদের এই যে 15 যে ml আছে, তাহলে আমাদের এই আয়তনটাই কি করতে হবে লিটারে আনতে হবে। তাহলে আমরা আয়তনটাকে যদি লিটারে কনভার্ট করে নিই, তাহলে দেখো 15কে আমাদের কি করতে হবে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 15 ভাগ 1000 করলে আমরা আসে 0.015। তাহলে 0.015 গুণন এই যে তুল্য সংখ্যা, তাহলে এটা ঘনমাত্রা আসলে এটা আয়তন আসলে। এখন এর কি তুল্য সংখ্যা কত পটাশিয়াম পারমাণবিক তুল্য সংখ্যা এই যে আমরা ব্যবহার করছি এখানে 5 ইকুয়ালস টু ডাব্লিউ কত ডাব্লিউ নয় আমাদের ডাব্লিউ বের করতে হবে, আর এম হচ্ছে আণবিক ভর কার ফ্রাসের আণবিক ভর কত 56। ডাব্লিউ ইকুয়ালস টু 0.35 গুণন 0.015 গুণন 5 গুণন 56 Fe2 প্লাস গ্রাম 2 প্লাস। এটা আমাদের গ্রামে আসতেছে, আমাদের মানগুলো আসে 0.015 1.47 গ্রাম Fe2 প্লাস। এখন বলতেছে যে উদ্দীপকের লোহাটি বিশুদ্ধ কিনা, তাহলে অবশ্যই আমাদের বিশুদ্ধ নয়। আমাদের বিশুদ্ধ লোহা কত আসছে 1.47 গ্রাম, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কত 2 গ্রাম আছে, তাহলে 2 গ্রাম আমাদের বিশুদ্ধ নয়, এখানে কি তাহলে ভেজাল আছে। তাহলে বিশুদ্ধ লোহাটা আমাদের কত 1.47
1.47 গ্রাম, অর্থাৎ আমরা লিখতে পারি লোহাটি বিশুদ্ধ নয়। অতএব লোহাটি বিশুদ্ধ নয়। লোহাটা কি নয়? বিশুদ্ধ নয়। কারণ লোহাটি যদি বিশুদ্ধ হতে হতো তাহলে আমাদের 1.47 লোহা থাকতো। তাহলে যদি এখানে 2 গ্রাম না থাকে, কত 2 গ্রাম না থেকে যদি আমাদের 1.47 গ্রাম থাকতো তাহলে আমরা বলতাম কি লোহাটা, এখানকার লোহা যেটা আছে সেই লোহাটা হচ্ছে আমাদের বিশুদ্ধ। তাহলে এই লোহাটা কি নয়? আমাদের বিশুদ্ধ লোহা নয়। তাহলে আমাদের লোহাটা বিশুদ্ধ কতটুকু? 1.47 গ্রাম, এতটুকু হচ্ছে লোহাটি বিশুদ্ধ।